এত মিষ্টি কণ্ঠ আমি এর আগে কোনোদিন শুনিনি, তোমাকে কখনো দেখিনি। তবে তোমার কণ্ঠ শুনে ভাবনায় পড়ে গেলাম, যার কণ্ঠটা এত মিষ্টি, না জানি সেই মেয়েটা কত মিষ্টি হবে। ঝুমুর এই কথার কোনো উত্তরই দিল না, কারণ ইতিপূর্বে তার কণ্ঠে প্রশংসা সে অনেকবার শুনেছে। ঝুমুর আসলেই কোকিলকণ্ঠী, মেম্বার সাহেব ভুল বলেনি। তার প্রেমে পড়ার আগে মানুষ তার কণ্ঠের প্রেমে পড়ে। এরপর থেকে মেম্বার সাহেব নিয়মিত ফোন করতে থাকে ঝুমুরকে, তার খোঁজ খবর নেয় প্রতিদিন কয়েকবার করে। ঝুমুরের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও আবার ভাবে হয়তো মেম্বার সাহেব দায়িত্ববোধ থেকেই তাকে ফোন করে। সালিশের তারিখ তো আগেই ঠিক হয়েছে, আগামীকাল সালিশ হবে ঝুমুরদের বাড়িতে। রাতের 11টায় মেম্বার সাহেব ফোন করলো। ঝুমুরের কিছুক্ষণ আগে চোখ লেগে এসেছিল। রিংটনের আওয়াজে মোবাইল হাতে নিয়ে দেখে মেম্বারের ফোন। খানিকটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কথা শুরু করলো। কিছুক্ষণ কথার পর মেম্বার সাহেব অদ্ভুত এক আবদার করে ঝুমুরের কাছে। তার কাছে নাকি ঝুমুরকে এত ভালো লেগে গেছে যে এখন সারা দিন ঝুমুরের কথা মনে পড়ে, উঠতে বসতে খেতে সব সময়। এখন তিনি ঝুমুরের সাথে ফ্রেন্ডশিপ করতে চান। ঝুমুর অবাক হলো ব্যাপারটায়। এটা আবার কেমন আবদার? ছোট ভাইয়ের বউয়ের সাথে ফ্রেন্ডশিপ? ঝুমুর কিছু না বলে চুপচাপ মোবাইল কানে নিয়ে শুয়ে আছে। আর ওপাশ থেকে মেম্বারের আকুতি। শেষে ঝুমুর কী ভেবে যেন বলে, জি আচ্ছা। পরের দিন বিকেলে ঝুমুরের শ্বশুরবাড়ির লোকজন আসে। শ্বশুর শাশুড়ি, রাজীব, মুনিয়ার হাজবেন্ড, মেম্বার, চাচা শ্বশুর, ফুপু শাশুড়ি, আরও অনেক লোকজন আসে। ঝুমুর সবাইকে ঠিক মতন চেনেও না। সালিশের আলোচনা শুরু হয়। প্রথমে মেম্বার সাহেব ঝুমুরকে বলেন তার অভিযোগ বলতে। ঝুমুর বলে গেল সব কথা, বিয়ের পর থেকে এই পর্যন্ত সব। তারপর রাজীবকে প্রশ্ন করা হলো। সে বলল তার উপর আনা ঝুমুরের সমস্ত অভিযোগ মিথ্যা, বরং উল্টো সে ঝুমুরের বিরুদ্ধে হাজারটা মিথ্যা কথা বলল। এরপর মানোয়ার হোসেনকে প্রশ্ন করা হলো। মানোয়ার হোসেন নির্দ্বিধায় সমস্ত সত্যি বললেন। রাজীবের অত্যাচারের কথাও স্বীকার করলেন। ওনাকে আবারও প্রশ্ন করা হলো ঝুমুরের মধ্যে আজ পর্যন্ত কোনো বেয়াদবি তিনি দেখেছেন কিনা। উনি সবার সামনে বললেন ঝুমুর অন্তত ভালো মেয়ে, সে সবার খেয়াল রাখে, সবার সাথে ভালো আচরণ করে, কিন্তু তার পরিবার ঝুমুরকে নানা সময় নানাভাবে কষ্ট দিয়েছে। এরপর ঝুমুরের শাশুড়িকে প্রশ্ন করা হলো, ওনার ছেলে যখন তার স্ত্রীকে মারধর করে তখন তিনি ছেলেকে বাধা দেন না কেন? সালমা খাতুনের খাপছাড়া উত্তর, ছেলে তার বউকে মারবে সেখানে আমার কি? স্বামী স্ত্রীর ব্যাপার ওরাই মিটাইয়া নেবে। স্বামীদের রাগ হলে তো বউকে মারবেই, এটাই তো নিয়ম। ওনার কথা শুনে মুরব্বীরা জোরে একটা ধমক দিল। এরপর ঝুমুর ডক্টরের সেই ডকুমেন্ট আর প্রেসক্রিপশন দিল মেম্বারদের হাতে। সেটা দেখে সবাই রাজীবের উপর চটে গেল। কেউ কেউ তো তাকে সেখানেই মারতে চাইল। পরে রাজীবকে বলল ঝুমুরের কাছে সবার সামনে মাপ চাইতে। রাজীব মাপ চেয়ে নিল, কিন্তু ঝুমুর সেখানে বিগড়িয়ে বসলো। সে এই সংসার করবে না, রাজীবকে সে ডিভোর্স দেবে। কথা শুনে পুরো ঘরে হইচই পড়ে গেল। সবাই কানাকানি করতে লাগলো, কিন্তু মানোয়ার হোসেন নীরব চোখের জল ছেড়ে দিলেন। অনেকক্ষণ ধরে সবাই ঝুমুরকে বোঝালো আর একবার রাজীবকে সুযোগ দিতে, সে আর এমন করবে না। মানোয়ার হোসেন চেয়ার ছেড়ে উঠে এসে ঝুমুরের হাতটা ধরলেন। তোমারে আমি নিজের মেয়ের চাইতেও বেশি মনে করি ঝুমুর। তুমি তো আমারে আব্বা বইলে ডাকো, আইস আব্বার অনুরোধ রাখবা না? আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারি নাই, তাই এতদিন তোমার উপর এত অত্যাচার হয়েছে। আমি কথা দিতেছি তোমার উপর আর কোনোদিন কেউ অত্যাচার করবে না। মেম্বার সাহেব উঠে এসে ঝুমুরের মাথায় হাত রেখে বললেন, ঝুমুর, আমি তোমার ভাসুর, সেই সাথে আমি একজন জনপ্রতিনিধি। আজ সকালে তোমার শ্বশুর মানে আমার চাচা যখন আমার কাছে এসে কান্নাকাটি করে বলল যেভাবেই হোক তোমাকে যেন আবার সেই বাড়িতে নিয়ে যেতে যাই, বিশ্বাস করো ঝুমুর, আমার জীবনে আমি অনেক সালিশ দরবার আমি করেছি, তবে এমন শ্বশুর আমি আগে কখনো দেখিনি কোনো শ্বশুরকে বৌমার জন্য চোখের জল ফেলতে। তখনই বুঝেছি তুমি কতটা ভালো আচরণ করে এই ভালোবাসা পেয়েছো তাদের থেকে। আমি তোমাকে অনুরোধ করি রাজীবকে ক্ষমা করে দাও। এবারে তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। যে কোনো সময় রাজীব যদি তোমার সাথে মিসবিহেভ করে সাথে সাথে আমাকে জানাবে, তখন দেখবে আমি ওর কী বিচার করি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। ঝুমুরের একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। আলহামদুলিল্লাহ, বাচ্চাটা একদম সুস্থ। ঝুমুর তখনও বাবার বাড়িতেই ছিল।
তবে রাজীব আসা যাওয়া করত। বাচ্চা হবার পরের দিনও রাজীব পাশেই ছিল। নাতি হবার সংবাদ শুনে সাথে সাথে মনোয়ার হোসেন চলে এলেন দেখতে। কিন্তু সালমা খাতুনের কি হলো কে জানে, উনি আসবেন না বলে বেঁকে বসেছেন। অবশ্য পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার জোর করে রাজীব তাকে নিয়ে আসেন নাতির মুখ দেখতে। সবাই এসেছিল, শুধু মুনিয়া আসেনি। এদিকে নাতি হবার পর আকবর আলীর যেন আরও 2 হাতে টাকা খরচ করতে হচ্ছে। এ আসছে, ও আসছে, আত্মীয় স্বজনরা আসছে, আর সবার মেহমানদারি করতে গিয়ে ওনাকে আরও ঋণগ্রস্ত হতে হয়েছে। তার উপর ঝুমুরের শাশুড়ির আবদার নানার বাড়ি থেকে যেন নাতিকে উপহার হিসাবে সোনার চেন দেয়, আর বড় খাসি দিতে হবে নাতির আকিকার জন্য। এটা সমাজের নিয়ম, নানার বাড়ি থেকে আকিকার পশু পাঠাতে হয়। তারপর আবার নাতি নাতনি হলে মেয়ের শ্বশুরবাড়ির সবাইকে নতুন জামা কাপড় দিতে হয়। আর নাতিকে নিয়ে দাদার বাড়িতে যেতে হলে তো অন্তত আতমন মিষ্টি, কাঁচা কলা, পান, সুপারি, জর্দা পাঠাতেই হয়। পুরো গ্রামের সবাইকে খাওয়াবে, এটাই ঐতিহ্য। আর এই ভুয়া নিয়ম পালন করতে গিয়ে আকবর আলীকে আবারও 50,000 টাকার ঋণগ্রস্ত হতে হয়েছে। তবু মেয়েটা সুখে থাকুক। শ্বশুরবাড়িতে নবাগত ছেলেকে নিয়ে পা দেওয়ার পর ঝুমুর পড়ল আর এক বিপদে। তার এটা খাওয়া মানা, ওটা খাওয়া মানা। মসুরের ডাল থেকে শুরু করে মাছ, মাংস, আলু সবটাই নিষিদ্ধ খাবার ঘোষণা করেছে ঝুমুরের শাশুড়ি। এটা খেলে বাচ্চার পায়খানা পাতলা হবে, ওটা খেলে কষা হয়ে যাবে, ওটা খেলে ঠান্ডা লাগবে বাচ্চার। এইসব কথা বলে বলে সালমা খাতুন প্রায় ঝুমুরকে উপোস করে রাখতে শুরু করলেন। এমনও দিন গেছে তার জীবনে যখন সবাই মাছ মাংস দিয়ে ভাত খেয়েছে আর তাকে শুধু পেঁয়াজ কামড়ে ভাত খেতে হয়েছে, কিংবা কলার মোচা সেদ্ধ করে ভাজি করে খেতে হয়েছে। সকালে নাস্তার জন্য রুটি খাওয়া বারণ ছিল। আর এইসব কারণে ঝুমুরের বাচ্চাটার মাতৃদুধের ঘাটতি হয়ে যায়। বাচ্চাটাও পরিমাণ মতন দুধ পেত না, তাই সারাক্ষণ কান্না করতো। আর কান্না শুনে ঝুমুরের শাশুড়ি বলতো, তোমারে কইছিলাম আইস ঘরে পোলার চোখে লজ্জাবতী পাতা আর মান্দার পাতা ছোঁয়াইতে, তাইলে পোলাপান আর জ্বালায় না, সারাদিন ঘুমায়া থাকে। আমিও তো 5টা পোলা মাইয়া পালছি, তোমরা শিক্ষিত মাইয়ারা তো আমাগো কথা কানেই লও না। আম্মা ও পেটের ভুকে কান্দে, দুধ পায় না ঠিক মতো। শাশুড়ি মুখ ভেটকি দিয়ে চলে যায়। দুপুরে সবার খাওয়া দাওয়ার পর সালমা খাতুন ভাত তরকারি রাখার র্যাকে তালা মেরে দেয়, যেন ঝুমুর চুরি করে খেতে না পারে। ঝুমুর মনে মনে কষ্ট পায় আর বলে, হায় রে আম্মা, আজও বিশ্বাস করতে পারলেন না আপনার বৌমা কিন্তু চোর না। এক রাতে রাজীব বাড়ি ফেরার পর ঝুমুরের বাচ্চাটা ক্ষুধায় খুব কান্না করছিল। রাজীব বিরক্ত হয়ে বলে, ওই মামলারে থামাইতে পারোস না? সারা দিন কাম কইরা আইয়া রাইতে তোগো জ্বালায় শান্তিতে ঘুমাইতে পারি না। পোলার কান্দন থামা, নইলারে একটা আসার দিমো ধইরা। পোলা সারাক্ষণ প্যাপে কইরা কান্দে। আমি কি করতাম কন? পোলায় পেটের ভুকে কান্দে, 1 ফোঁটা দুধ পায় না। বাজার থেকে বাচ্চাকে খাওনের একটা দুধ আইনা দিতে পারেন না? তুই কি 2 নাত আলাদা মাহিসস? 3 মাসের বাচ্চার লাইগা আবার বাজারে দুধ কিনতাম। এই বলে রাজীব খুব বিশ্রী একটা গালি দিল ঝুমুরকে। ছি, আপনি এত খারাপ কেন? আপনার পোলার লাইগাই তো একটা দুধ আনতে কইছি, আমার লাইগা তো কিছু আনতে কই নাই। আসলে আমনের মতো মানুষে শুধু জন্মই দিতে পারে, তাই বাপ হইতে পারে না। জন্ম দিলে এই বাপ হন যায় না। টাকা কামান এত সোজা না যে আলতু ফালতু খরচা করতাম। তোগো তো মা মাইয়ার আবার শরীর বেচ্চা টাকা কামানের অভ্যাস আছে। তয় যা টাকা কামাইয়া পোলার দুধ কেন? খবরদার কইতেছি, আমার মায়েরে তুইলা একটা কথাও কইবেন না। আমারে কইছেন আমি সহ্য করুন, কিন্তু আমার মায়ের লইয়া খারাপ কথা কইলে আমি অন্যের সাইরা কথা কমু না। কি করবি তুই? কি করবি আমারে? তোর মা বেশ্যা, তোর মা ব্যবসা করে, তোর মা। খবরদার, আমার মায়েরে যা কইছেন সবগুলা যদি আমি অন্যের মায়েরে কই। আমারে মায়েরে লইয়া কথা কওনের সাহস তুই কই পাইলি? তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়াইয়া তুই আমার মায়েরে গালি দিস? আজকে আমার হাতে তোর মরণ হইব। রাজীব আবারও মারতে লাগলো ঝুমুরকে। লোহার টর্চ লাইট দিয়ে এলো পাথারি বাড়ি দিতে লাগলো ঝুমুরকে। আর চুলের মুঠি ধরে একটু পর পর ঘরের খুঁটি হিসাবে ব্যবহার করা সিমেন্টের পিলারে মাথায় বাড়ি দিতে লাগলো।
ঝুমুর মাগো মাগো করে চিৎকার করছে। এবার মনে হয় তার পাশের ঘরে থাকা শাশুড়ি মা তার ডাক শুনতে পেল। সালমা খাতুন এসে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কী রে রাজীব, ওরে মারাস কেন? মা, বাচ্চারে আমার সামনে খাড়াইয়া তোমার গালি দিছে। আইজও ডুহু বাইর করতে না পারলে আমার শান্তি হইব না। ওরে আমি জন্মের শিক্ষা দিয়া দিব। কি গো মেজবু, পুরুষ মানুষের এমনিতেই মেজাজ গরম থাকে, তার উপর তুমি ওরে আরও রাগায়ও কেন? আমি তোমারে থালের পানি পর্যন্ত ফেলাইতে দিই না, একটা কাম করাইয়া না তোমার হাতে। নিজে এই বুড়া বয়সে সব কাম কাজ করি, তাও কই তোমরা মিলা মিশাইয়া থাকো। আমি নিজে না খাইয়া তোমারে খাইয়াই, তোমার কাপড় চোপড়গুলা পর্যন্ত ধুইয়া দেই, আর তুমি কিনা আমারে গালি দাও আমার পোলার কাছে। কি কইলা মা? তুমি ওর কাপড় চোপড় দাও, ওরে কাম করতে দাও না? আরে তোমার লাইগাই তো এই ফহিনীর বাচ্চা এত সাহস পাইছে। চাকরানি রে, তুমি রাজরানীর মতো সেবা করো, কাইল ধইরা এই বাড়ির চাকরানির মতো থাকবো। একটা কামও তোমরা করবা না, সব কাম। আর আইতে এক লাথি যাইতে এক লাথি দিবা, তাইলেই সোজা হইব। আর সকলে খাওনের পর এইটা ভাত গোলান ওরে খাইতে দিবা। ঝুমুর চুপচাপ হাঁ করে দাঁড়িয়ে রইল। এতক্ষণ তার শাশুড়ি এসব কি বলল? তাকে দিয়ে একটা কাজ করায় না, নিজে না খেয়ে তাকে খেতে দেয়, তার কাপড় চোপড় উনি ধুয়ে দেয়। হায় খোদা, ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত গাধার খাটনি খেটে আজ এই অপবাদ! শাশুড়িকে নিজে হাতে গোসল করিয়ে তার কাপড়গুলো পরম যত্নে ধুয়ে দেওয়ায় আজ এই প্রতিদান। পেঁয়াজ কামড়ে দিনের পর দিন ভাত খাওয়ার পর আজ শুনতে হলো তার শাশুড়ি নিজে না খেয়ে তাকে ভালো খাবারটা দেয়। হায় আল্লাহ, এ কেমন বিচার তোমার? তবে কি সালমা খাতুনের ইচ্ছে করেই রাজীবকে আরও রাগিয়ে দেওয়ার জন্য জ্বলন্ত চুলায় তুষের ছেটা দেওয়ার মতন কাজটা করলেন? রাজীব হঠাৎ করেই বিদেশে যাবার জন্য উঠে পড়ে লাগে। তার এক দূর সম্পর্কের মামা তাকে একটা ভিসার প্রস্তাব দেয়, আর এটা শুনে সে বিদেশে যাবার জন্য মরিয়া হয়ে ওঠে। পাসপোর্ট, মেডিকেল টেস্ট সহ সব কিছুর বন্দোবস্ত করে ফেলেছে কয়েকদিনেই। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো টাকা। অনেক টাকার প্রয়োজন। প্রতিদিন ঝুমুরকে চাপ দিতে থাকে তার বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা এনে দিতে, বাকিটা সে ম্যানেজ করবে। কিন্তু ঝুমুর তাকে কোনো আশা দিতে পারে না, কারণ সে খুব ভালো করেই তার বাবার বর্তমান অবস্থা জানে। তাছাড়া তার বাবা 1.5 মাস বাড়িতে বেকার বসে থেকে মাত্র কয়েকদিন আগে একটা চাকরি পেয়েছে, এখনও বেতনটা পর্যন্ত পায়নি। প্রতিদিনের সংসারের খরচ, ছোট ভাইয়ের পড়ালেখা, সাপ্তাহিক কিস্তির ঋণ, সবটা মিলিয়ে আকবর আলীর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আর এই অবস্থায় ঝুমুর কি করে তার বাবার কাছে 1 লক্ষ টাকা চাইতে পারে? সে তার বাবা মাকে রাজীবের টাকার ব্যাপারে কিছুই বলল না, কিন্তু এক রাতে রাজীব খুব ক্ষেপে গেল। টাকার জন্য সে এখনও ভিসা হাতে পাচ্ছে না। পুরো টাকা হাতে দিলে তারা ভিসা দিয়ে দেবে, তার আগে নয়। এসব নিয়ে ঝুমুরকে খুব অকথা কুকথা শোনায় রাজীব। ঝুমুর রাখলো না, সে রাজীবের সমস্যাটাও বুঝতে পারছে, কিন্তু ওইদিকে বাবার অবস্থা একেবারেই শোচনীয়। কিভাবে কি করবে বুঝতে না পেরে ঝুমুর খুব মোলায়েম কণ্ঠে বলল, বাবার অবস্থার কথা তো আপনি জানিনি। 1.5 মাস বেকার আসছিল, এতগুলা টাকা দেনা আছে মাইশের, তার উপরে কিস্তিও আছে 2টা, সংসার খরচ, জয়নালের লেখাপড়া লইয়া বাবা খুব টেনশনে আছে। তার উপরে যদি আমি এখন 1 লাখ টাকার কথা কই, বাবা তো স্ট্রক কইরা মইরা যাইব। দোহাই লাগে, আপনি এই অবস্থায় বাবারে এই টেনশন দিয়েন না, আমি আপনার পায়ে ধরি। পাছার আইসা তুই ক ঝুমুর, আমি অহন এতগুলো টাকা কই পামো? এক কাজ করেন, বিদেশ যাওয়ার চিন্তা বাদ দেন, দেশেই তো ভালো আছেন। চুপ কর, আমি বিদেশ যামো, এইটা আমার লাস্ট কথা। দরকার পড়লে চুরি কইরা টাকা আইনা যামো। এক ফকিন্নির ঘরে বিয়া করাইছে আমার আব্বাই, বিপদে আপদে একটু হেল্প পর্যন্ত পাই না। ঝুমুর চুপ করে আছে, তার কিছু বলার নেই। আর যদি তারা বড়লোক হতো তবে এই অপমান হওয়া লাগতো না। এই জন্য ষষ্ঠের উপর মাঝে মাঝে অভিমান করে সে। একদিন রাজীব খুব সোহাগ দেখাতে লাগলো ঝুমুরকে। সারাদিনে একবারও তুই করে কথা বলেনি, তুমি করে। সে কি ভালোবাসা! আর একটু পর পর জড়িয়ে ধরে মন খারাপের বাহানা দিচ্ছে।